আমরা আজকে আলোচনা করব জেনারেটিং সেট, স্প্যান, ফাইনাইটলি জেনারেটেড এন্ড ইনফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস আর সাবস্পেস, এই কটা টপিকের উপর। এই প্রতিটা টার্ম এক একটা ইম্পর্টেন্ট টার্ম ইন লিনিয়ার অ্যালজেব্রা ইন ভেক্টর স্পেস। এই টার্মগুলোকে আমাদের বুঝতে হবে, ইম্পর্টেন্ট আইডিয়াগুলোকেও বুঝতে হবে। এটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রা ফার্স্ট লেকচার। Linear combination. This is the basic idea and the key idea of the linear algebra. What is linear combination? Linear combination of vector space. It is not a vector space, finite set of vectors. Say, আমরা জানি what are vectors? Vectors are the elements of vector space. Say V is a vector space with some addition and multiplication. এই additionটা হচ্ছে vector addition. দুটো ভেক্টরের addition করলে একটা ভেক্টর হচ্ছে। This is scalar multiplication. এটা একটা স্কেলারের সাথে একটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন, সে ওভার এফ। আমরা যখনই বলবো ওভার এফ, তার মানে হচ্ছে এফ একটা ফিল্ড, সেই ফিল্ডের আরেকটা অপারেশন আছে, আর দুটো অপারেশন আছে, একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন। সেটা সাধারণত আমরা লিখি না, আমরা এটাও লিখি না, আমরা সাধারণত লিখি হচ্ছে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার এফ, এইভাবে লেখা। তার মানে আন্ডারলাইন অপারেশন গুলো আছে, সেগুলো নোটেশন গুলো আমি দিচ্ছি না। না দেওয়া মানে হচ্ছে সাধারণভাবে অ্যাডিশনটা প্লাস চিহ্ন দেওয়া হবে, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোনো চিহ্ন ব্যবহার করব, সেটা স্কেলার মাল্টিপ্লিকেশনই হোক আর ভেক্টর মাল্টিপ্লিকেশন। মানে এ যদি একটা স্কেলার হয়, মানে স্কেলার মানে ফিল্ডের এলিমেন্ট, আর আলফা যদি একটা ভেক্টর হয়, তাহলে আমরা এ আলফা মানে বুঝবো এ স্কেলার মাল্টিপ্লাইড উইথ আলফা, মানে স্কেলার মাল্টিপ্লিকেশন সেখানে আছে। মানে এরকম ব্যাপারটা যে এ কমা আলফা is the input and the output is a alpha, এখানে a alpha টা v এর এলিমেন্ট। সিমিলারলি আমরা a b এটা f এর এলিমেন্ট, ব্যাপারটা একই, a আর b দুটোই f এর এলিমেন্ট, আউটপুটটা a, যেখানে a b দুটোই f এর এলিমেন্ট, আর এখানে এটা f আলফাটা b। এটা হচ্ছে নোটেশন। তাহলে আমাদের একটাই চারটে অপারেশন কিন্তু আসলে, স্কেলারের জন্য দুটো, একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন, ভেক্টরের জন্য একটা অ্যাডিশন একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, কিন্তু আমরা একটাই নোটেশন ব্যবহার করছি প্লাস। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কোনো নোটেশন ব্যবহার করছি না। মানে পুরোবারটা কনটেক্সট থেকে বুঝে নিতে হবে যে কোন অপারেশনটা কোথায় ইউজ হচ্ছে। সো লিনিয়ার কম্বিনেশন হবে ফাইনাইট সেট অফ ভেক্টরস। এই কথাটা মানে কি? সেট অফ ভেক্টরস মানে ভেক্টর কারা? এই ভি এর এলিমেন্ট হচ্ছে ভেক্টর। তো ধরা যাক একটা ফাইনাইট সেট এস, এর মধ্যে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা সাবসেট হবে। What is the linear combination? Linear combination বলতে বোঝায় a1 alpha 1 plus a2 alpha 2 up to an alpha। এটা v এর এলিমেন্ট। a1 alpha 1 টা কি? এটা v এর এলিমেন্ট, a2 alpha 2 এটা v এর এলিমেন্ট, an alpha এটা v এর এলিমেন্ট, এদের অ্যাড করলে এটা v এর এলিমেন্ট। এটাকে বলা হয় linear combination of a finite set of vectors, যেখানে ai's are all linear। আচ্ছা, আমি যদি বলি যে এরকম a1 alpha 1 আমি সবকটা নিলাম না, a2 alpha 2, ধরা যাক আমি নিলাম am alpha m, যেখানে mটা স্ট্রিক্টলি লেস দ্যান m, এটাকে কি লিনিয়ার কম্বিনেশন বলা যাবে? হ্যাঁ, এটা লিনিয়ার কম্বিনেশন বলা যাবে, কারণ আমি অ্যাকচুয়ালি যেটা করেছি, আমি a alpha m plus 1 alpha m plus 2 কোএফিসিয়েন্ট গুলোকে জিরো নিয়ে নিয়েছি, কারণ আমি ফিল্ডের মধ্যে জিরো এলিমেন্ট আছে, নিতেই পারি জিরো। তো কিছু এলিমেন্ট আমি জিরো নিতেই পারি, কিছু কোএফিসিয়েন্ট, সেক্ষেত্রে আমার এন খানায় যে ভেক্টর দেখাবে তা নয়, কম দেখাতে পারে, কিন্তু সবসময় সেটা এন খানা ভেক্টরের হিসেবে লিখতে পারবো। এবার একটা প্রশ্ন হচ্ছে যে সবাই যদি জিরো নিই a1 a2 a, তাহলে সেটা নাল ভেক্টর দেবে। নাল ভেক্টরটা লিনিয়ার কম্বিনেশন অফ এনি সেট অফ ভেক্টরস। অনেক ক্ষেত্রে বলা হয় যে নাল ভেক্টরটা একটা লিনিয়ার কম্বিনেশন অফ এ 5 ভেক্টর, 5 মানে এমটি সেট। যদি এমটি সেট না হয়, কোনো তার মধ্যে যদি কোনো রকম ভেক্টর না থাকে, তো তার লিনিয়ার কম্বিনেশনের মধ্যে বলবো একটাই লিনিয়ার কম্বিনেশনের মধ্যে এলিমেন্ট থাকে, সেটা 5। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? ফাই না, থিটা, নাল ভেক্টর। নাল ভেক্টরটা হচ্ছে ফাইনাইট কম্বিনেশন
অফ ভেক্টরস, যেখানে ফাইনাইট কম্বিনেশন বলতে জিরোখানা ভেক্টরের কম্বিনেশন, মানে এমটি কালেকশন। যখন জিরোখানা ভেক্টর কালেকশনটাকে আমরা ফাইনাইট কালেকশন বলবো, জিরোখানা ভেক্টরের কালেকশনটাকে আমরা ফাইনাইট কালেকশন বলবো, এবং জিরোখানা ভেক্টরের কালেকশনে যে লিনিয়ার কম্বিনেশন সেটাকে থিটা বা নাল ভেক্টর বলে ডিফাইন করে নিচ্ছে, এটা ডেফিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশন ইনফাইনাইট সেট কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বুঝতে হবে যে লিনিয়ার কম্বিনেশন অফ ইনফাইনাইট সেট তাহলে কি হবে। ধরো S1 একটা ইনফাইনাইট কালেকশন অফ সেট, ইজ ইনফাইনাইট সেট। S1 টা সাবসেট অফ, তখন এর লিনিয়ার কম্বিনেশন বলতে কি বোঝাবে? তখন লিনিয়ার কম্বিনেশন বলতে বোঝাবে একই জিনিস, a1 alpha 1 plus dot dot an alpha n, where আগে nটা আমার জানা ছিল, nটা কত। আগে আমাকে যখন s দিচ্ছে nটা জেনে গেছে, s যদি 20 খানা এলিমেন্ট থাকে nটা তাহলে 20। এবার আমি 10 খানা নিয়েও করতে পারি, সেক্ষেত্রে আমি বাকি 10 খানাকে 0 লিখে দেবো। যেহেতু এখানে ইনফাইনাইট সেট, এখানে nটা কিন্তু গিভেন না। সো এটা একটা লিনিয়ার কম্বিনেশন যেখানে আমার nটা যে কোনো ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার 10 নিতে পারি, 20 নিতে পারি, 100টা নিতে পারি, কিন্তু একটা ন্যাচারাল নাম্বার নেবো, কিন্তু মানে ফাইনাইট কালেকশন অফ ভেক্টরস ফ্রম S1। আর AIs গুলো কারা? AIs গুলো অবভিয়াসলি ফ্রম দ্য ফিল্ড, এন্ড আলফা ইস গুলো ফ্রম দ্য S। সেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি সেটটা ইনফাইনাইট হতে পারে, কিন্তু আমার কালেকশনটা যে কটা সাম করবো সেই সামটা কিন্তু ফাইনাইট। যেমন ধরা যাক আমি যদি নিই একটা যদি a x স্কোয়ার 1 x x কিউব এরকম একটা ইনফাইনাইট কালেকশন অফ সেট নিই, তাহলে এটার লিনিয়ার কম্বিনেশন কি হবে? সমস্ত পলিনোমিয়াল, অল পলিনোমিয়ালস ইন x, যে কোনো পলিনোমিয়ালকে আমি ফাইনাইট নাম্বার অফ দিস টাইপ অফ এলিমেন্টাল লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবো। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আইডিয়া, যেটা আমরা বারবার ইউজ করবো, ভেক্টর স্পেসকে সবচেয়ে বেশি বার ইউজ করা হয়, লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন ইজ এগেইন এ লিনিয়ার কম্বিনেশন। এই কথাটা মানে কি? মানে হচ্ছে এই যে আমি কতগুলো লিনিয়ার কম্বিনেশন করছি, ধরা যাক আমি একটা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে বিটা 1 ইজ এ সামেশন অফ ai alpha I, say I equal to 1 to n1. Beta 2 is again linear combination, that is say what, say better I say a1i, a2i alpha I, that I may not be 1 to n1, it may be n2. একই আলফা 1 আলফা 2 কি ইউজ হচ্ছে? না, নাও হতে পারে। এমন হতে পারে বিটা 1 এ যে আলফাগুলো ইউজ হচ্ছে বিটা 2 তে সেই আলফাগুলো ইউজ হয়নি। তাহলে আমি লিখছি কি? খুব সহজ। তাহলে বিটা 1 আমি আলফা 1 আলফা 2 আলফা 3 ইউজ করেছি, আর বিটা 2 তে আমি আলফা 4 আলফা 5 আলফা 6 আলফা 7 ইউজ করেছি। খুব সহজ। আমি বিটা 1 এর ক্ষেত্রে আমি 2 আলফা 1 প্লাস 3 আলফা 2 প্লাস 5 আলফা 3। বিটা 2 এর ক্ষেত্রে আমি লিখবো 0 আলফা 1 প্লাস 0 আলফা 2 প্লাস 0 আলফা 3 প্লাস 7 আলফা 4 মাইনাস আলফা 5 প্লাস 6 আলফা 3 আলফা 6 প্লাস 7 আলফা 7। সো এখানে n1 টা 3 আর n2 টা 7 করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো 4টে এলিমেন্ট ছিল। বিটা 2 তে আমি 4টে আলফা দেখতে পাচ্ছি, আর বিটা 1 এ 3টে আলফা গুলো নিয়ে নিচে আর 0 করে দিয়েছি, কারণ ফাইনাইট। অর্থাৎ আমি কিন্তু ফাইনাইট। এইভাবে আমি বিটা m পর্যন্ত যেতে পারি, m খানা I equal to 1 to say mn, nm to be nm, and this is a m I alpha I. আমি যেভাবে চুজ করেছি বেসিক্যালি আমার n1 is less than or equal to n2, এবং আগের গুলোকে ইনক্লুড করে নিয়েছি। ইভেনচুয়ালি আমি সবকটাকেই ইচ্ছা করলে i equal to 1 to n নিতে পারতাম। কি করে? খুব সহজ, আমি ওদের ইউনিয়ন করে নিতাম। বিটা 1 এ যারা যারা দেখতে যেসব আলফা গুলো আছে, বিটা 2 যারা আলফা গুলো আছে সবগুলো ইউনিয়ন করে দিতাম। এই ইউনিয়ন যদি n খানা আলফা দেখা যেত, প্লাস আমি আলফা 1 প্লাস c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস cn আলফা n,
পরেরটাতে সাম d1 আলফা 1 প্লাস d2 আলফা 2 dn আলফা n একই n। কেন? না, যেগুলো নেই সেগুলো জিরো। যেহেতু ফাইনাইট, প্রতিটা বিটা 1 বিটা 2 বিটা m এ ফাইনাইট খানা আলফাই আছে, আর বিটা 1 বিটা 2 গুলোও ফাইনাইট, তাহলে আমার ফাইনাইট সংখ্যক আলফা হবে। এবার হতেই পারে আমার এরকম বিটা 1 বিটা 2 বিটা m টা ফাইনাইট না, অসংখ্য হতে পারে, কিন্তু আমি যখন তাদের আবার লিনিয়ার কম্বিনেশন নেবো, যে লিনিয়ার কম্বিনেশন অফ বিটা 1 বিটা 2 বিটা m বা একটা ইনফাইনাইট কালেকশন অফ বিটা, তখন তার থেকে তো ফাইনাইটই নেবো আমি আবার, কারণ লিনিয়ার কম্বিনেশন মানে ফাইনাইট নিতে হবে। সো হয়তো আমার কাছে ইনফাইনাইট কালেকশন অফ লিনিয়ার কম্বিনেশন আছে, আমার কাছে আলফা গুলোও ইনফাইনাইট, ইনফাইনাইট মেনি আলফা আছে। এই আলফা গুলোকে দিয়ে আমি ফাইনাইট আলফা দিয়ে আমি কিছু লিনিয়ার কম্বিনেশন তৈরি করেছি, সেই লিনিয়ার কম্বিনেশন গুলো আবার কালেকশনটা আবার ইনফাইনাইট হয়তো হতে পারে। তার থেকে যখন আমরা লিনিয়ার কম্বিনেশন করবো সেকেন্ড টাইম, সেগুলো ফাইনাইট, তাহলে ফাইনাইট নাম্বার অফ বিটা 1 বিটা 2 বিটা m পাবো। প্রতিটা ফাইনাইট বিটা 1 বিটা 2 বিটা m এর মধ্যে আমি ফাইনাইট সংখ্যক আলফা 1 আলফা 2 আলফা m পাবো, তাদের ইউনিয়ন করে দেবো, হয়ে গেল। তাহলে আমি জানি যে কোন কোন আলফা গুলো আছে। এই বিটা 1 বিটা 2 যখন আমি আবার লিনিয়ার কম্বিনেশন করবো, c1 বিটা 1 প্লাস c2 ডট ডট cn বিটা m, তখন সেটা আলটিমেটলি আমি আলফা 1 গুলোকে একসাথে কালেক্ট করে আমি সাম d1 আলফা 1 প্লাস d2 আলফা 2 আপ টু dn আলফা n এই ফর্মে লিখে ফেলতে পারবো। এখানে n টা হচ্ছে আলটিমেটলি এখানে, বা এটাই লাস্টেরটাই আমার n। বা লাস্টেরটা m হতে পারে, বা ইউনিয়নটা n হতে পারে। লাস্টেরটা n করলে আমার একটু বড় n হতে পারে, আর ইউনিয়ন করে নিলে আমি একই জিনিস রিপিটেশন আর অ্যালাউ হবে, নাহলে রিপিটেশন চলে আসতে পারে। হয়তো আমি আলফা 1 আলফা 2 আলফা 3, পরেরটা ক্ষেত্রে হয়তো আলফা 3 আলফা 4 আলফা 5 আলফা 6, আবার যদি পরেরটা ক্ষেত্রে আলফা 1টা থাকে, তাহলে আমি আলফা 1টা তো আরেকবার নেওয়ার কথা নয়, কিন্তু আমি যেভাবে লিখেছি সেক্ষেত্রে আলফা 1টা আরেকবার লিখে ফেলতে হচ্ছে। তো তার থেকে আমি ইউনিয়ন করে নিলে আমি পেয়ে গেলাম nটা, কতগুলো আলফা আছে। তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন ইজ এ লিনিয়ার কম্বিনেশন, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া। নেক্সট, লিনিয়ার স্প্যান। এই যে কোনো একটা সেট নিলাম, this is any set of the vector space. A linear span, অনেকে ls লেখে, অনেকে span of s লেখে, দেখো বলে লিনিয়ার স্প্যান বা স্প্যান, লিনিয়ার স্প্যান বা স্প্যানও বলে। লিনিয়ার স্প্যান এর আরেকটা নাম হচ্ছে স্প্যান। কি? ওই সমস্ত লিনিয়ার কম্বিনেশনের কালেকশন, সো কালেকশন অফ অল লিনিয়ার কম্বিনেশন c1 আলফা 1 প্লাস cn আলফা n। মাথায় রাখতে হবে আমার এসটা কিন্তু ফাইনাইট সেট নাও হতে পারে। এস যদি ফাইনাইট হয়, আমার এনটা ফিক্সড, যে কতগুলো আলফা আছে, 10 খানা আলফা আছে, n ইকুয়াল টু 10। আমি সবকটা আলফা নাও নিতে পারি, 3টে নিতে পারি, বাকিগুলো কোএফিসিয়েন্ট 0। কিন্তু যদি আমার এসটা ইনফাইনাইট হয়, কিন্তু আমি সব আলফা নিতে পারবো না, আমাকে ফাইনাইট আলফাই নিতে হবে। সেক্ষেত্রে এনটার চয়েস আমার হাতে, such that this ci's are in f unless otherwise stated f is the field and v is the vector space। কিছু না বললে f যখন লিখবো ওটা ফিল্ড ধরতে হবে, v যখন লিখবো ভেক্টর স্পেস ধরতে হবে। this alpha is are in v and this n is a natural number। তো লিনিয়ার স্প্যান হচ্ছে একটা যে কোনো সাবসেট অফ ভি ভেক্টর স্পেসে লিনিয়ার স্প্যান হচ্ছে তাদের সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন। মানে আলফা 1 আলফা 2 আলফা n গুলো দিয়ে আমি যে কালেকশনটা তৈরি করতে হবে লিনিয়ার স্প্যান করে লিনিয়ার কম্বিনেশন করে, সেটা হচ্ছে আমার লিনিয়ার স্প্যান। আর মজার ব্যাপার কি, আমি যদি আলফা 1 আলফা 2 আলফা n গুলোকে নিই, ধরা যাক এস একটা ইনফাইনাইট সেট, তাহলে c1 আলফা 1 c2 আলফা 2 c প্লাস cn আলফা n এই কালেকশনটা করলাম, এই এলিমেন্ট গুলো কালেক্ট করলাম। যদি আমি আবার এদের লিনিয়ার কম্বিনেশন কালেক্ট করি, না দরকার নেই, আমি একটু বুঝে গেছি যে সেই কালেকশনটা আর দরকার নেই। আমার যদি এসটা ফাইনাইট হয়, তাহলে বুঝে গেছি যে এসটা ফাইনাইট হলে আমি c1 আলফা 1 প্লাস c2 আলফা cn আলফা n, যেখানে c1 c2 cn গুলোকে ভ্যারি করাবো পুরো ফিল্ডের উপরে করে যে কালেকশনটা পাবো সেটাই। তাদেরকে আর নতুন করে আবার স্প্যানে ঢোকানোর দরকার নেই, তাদেরকে আবার
লিনিয়ার কম্বিনেশন করার দরকার নেই, কারণ জানি তাদের লিনিয়ার কম্বিনেশন করে নতুন কোনো কিছু পাবো না, নতুন কোনো কন্ট্রিবিউশন দেবে না। সো ওয়ান্স alpha 1 alpha 2 is there, alpha 1 plus 2 alpha 2 বা c1 alpha 1 plus c2 alpha 2 has no new contribution, কোনো নতুন কোনো কন্ট্রিবিউশন নেই তার। এমটি সেটের লিনিয়ার স্প্যান বলতে কি বোঝাবে? এমটি সেটের লিনিয়ার স্প্যান বলতে বাই ডেফিনেশন আমরা এমটি সেটের লিনিয়ার স্প্যানকে একটা মাত্র এলিমেন্ট, যেহেতু আমি জানি এমটি সেটে একটাই লিনিয়ার স্প্যান একটাই করতে পারে ফাই সেটটা বা জিরো, যখন জিরো বলবো এই জিরোটা ফিল্ডেরও জিরো, ভেক্টর স্পেসেরও জিরো। তফাৎ করবো কি করে? খুব সহজ, লিনিয়ার স্প্যানটা আসলে একটা ভেক্টর এর কালেকশন। সো দিস জিরো মাস্ট বি এ জিরো ভেক্টর, নাল ভেক্টর, ইট কান্ট বি এ ফিল্ড এলিমেন্ট অফ ফিল্ড। So linear span ta subset of V. So it is actually subset of V. This span of a set is actually subset of V. এবার উল্টো করে দেখা যাক, এই যে স্প্যান পেলাম একটা S given, S টা আমাকে দেওয়া আছে, সেখান থেকে আমি V টা তৈরি করছি, এটাকে বলে V না, লিনিয়ার স্প্যান অফ S, যেটাকে বলা হয় স্প্যানিং সেট, যেটা বলা হয় লিনিয়ার স্প্যান বা স্প্যান। উল্টোটা এসটাকে বলা হবে স্প্যানিং সেট বা জেনারেটিং সেট। এসটা হচ্ছে জেনারেটিং সেট অফ হোয়াট? অফ দিস স্প্যান অফ এস। এবার এমন হতেই পারে আরেকটা কোনো S1 আছে, হতেই পারে যার স্প্যানিং সেটটা এটাই, যার যার লিনিয়ার স্প্যানটা স্প্যান অফ এস হতেই পারে। তার মানে এই স্প্যান অফ এস যেটা এলো তার জেনারেটিং সেটটা যে এসই হতে হবে তা নয়, এটা ইউনিক নয়, স্প্যানিং সেটটা ইউনিক নয়, আরেকটা কোনো সেট থাকতে পারে S1, কিন্তু লিনিয়ার স্প্যানটা ইউনিক। Once the set is given, this linear span is the collection is uniquely defined. But যখন আমি linear span of S পেয়ে গেছি, তার স্প্যানিং সেটটা S তো অবশ্যই তার স্প্যানিং সেট, কিন্তু S ছাড়াও S1 S2 S3 আরো অনেক সেট স্প্যানিং সেট হতে পারে। সো কোনো একটা কালেকশনে অফ লিনিয়ার কম্বিনেশনে স্প্যানিং সেটটা ইউনিক নয়। সো আমি যখন আমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, সেই দুটো ভেক্টর দিয়ে আমি যত রকম লিনিয়ার কম্বিনেশন করতে পারি, সেই সেটটা ইউনিকলি ডিফাইন হয়ে গেল। কিন্তু সেই সেটটা ইচ্ছা করলে অন্য কোনো ভেক্টর, দুটো কেন তিনটে বা পাঁচটা বা একটা দিয়ে অত তৈরি করা যেত। স্প্যানিং সেটটা জেনারেটিং সেটটা কিন্তু তো প্রবলেম দু রকম, একটা হচ্ছে এসটা যখন দেওয়া আছে তার থেকে লিনিয়ার স্প্যানটা তৈরি করা, তখন সেটা ইউনিকলি তৈরি করা যাবে। আর যখন লিনিয়ার স্প্যানটাই দেওয়া আছে, এসটা দেওয়া নেই, তখন আমাকে যদি বলে ফাইন এ স্প্যানিং সেট, তখন বলতে হবে ফাইন এ স্প্যানিং সেট বা ফাইন এ জেনারেটিং সেট, একটা জেনারেটিং সেট বাড়বে, যখন অসংখ্য জেনারেটিং সেট থাকতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে জেনারেটিং সেট আর লিনিয়ার স্প্যান, এটা হচ্ছে জাস্ট উল্টোটা। মানে লিনিয়ার স্প্যানটা হচ্ছে ওই কালেকশন অফ লিনিয়ার কম্বিনেশন গুলো, আর জেনারেটিং সেটটা হচ্ছে যে সেটটা থেকে তৈরি করা হয়েছে, লিনিয়ার যে সেটের এলিমেন্ট গুলোকে নিয়ে আমি লিনিয়ার কম্বিনেশন করেছি। নেক্সট লিনিয়ার কম্বিনেশন আর লিনিয়ার স্প্যানের মধ্যে তাহলে রিলেশনটা কি দাঁড়াচ্ছে? এটাই দাঁড়াচ্ছে যে আমি যদি একটা সেট নিই এস, এই যে এটা হচ্ছে সাবসেট অফ ভেক্টর স্পেস ভি, তার লিনিয়ার স্প্যানের মধ্যে পুরো এটা সাবসেটে ঢুকে থাকবে? হ্যাঁ ঢুকে থাকবে। তাহলে অবশ্যই কেন কেন সাবসেটে ঢুকে থাকবে? এটা ক্লিয়ার যে প্রতিটা এলিমেন্ট আসলে স্প্যানের একটা এলিমেন্ট। কেন? কারণ আলফা যদি এতে এর একটা এলিমেন্ট হয়, তাহলে আলফাটা লিনিয়ার স্প্যানে আছে কেন? খুব সহজ, কারণ আমি আলফাটাকে লিখতে পারি 1 ইন্টু আলফা, মানে n ইকুয়াল টু 1 নিয়েছি, একটা মাত্র এলিমেন্ট নিয়েছি। এই যে না আমাকে এটা একটা ফাইনাইট সেট, আমাকে সবকটা এলিমেন্ট দেখাতে হবে, ঠিক আছে 0 ইন্টু বিটা করে দেবো। মানে এতে যদি আমার আলফা বিটা দুটো এলিমেন্ট থাকে, 0 ইন্টু বিটা, 1 ইন্টু আলফা প্লাস 0 ইন্টু বিটা। আমাকে এন খানায় নিতে হবে তা নয়, এটা যদি ইনফাইনাইট হয় তাহলে প্রশ্ন নেই সবকটা নেওয়ার। এটা যদি ফাইনাইটও হয়, আমাকে এন খানা এলিমেন্ট নিতে হবে তা নয়, এন খানার থেকে কম এলিমেন্টও নিতে পারে, বাকি কোএফিসিয়েন্ট গুলো 0 আমার।
সো এর যদি এলিমেন্ট সংখ্যা n হয় আমি আলফা প্লাস আলফা m করতে পারি, যেখানে mটা স্ট্রিক্টলি লেস দ্যান n। এটা ক্লিয়ার। এ যদি বি এর সাবসেট হয় তাহলে স্প্যান অফ এ সাবসেট অফ স্প্যান অফ বি, ইট ইজ অলসো ক্লিয়ার। কারণ আমি যখন স্প্যান অফ এর একটা এলিমেন্ট চুজ করব, এখান থেকে একটা এলিমেন্ট নেব, এখানকার এলিমেন্ট দেখতে কেমন হবে? এখানকার এলিমেন্টটা দেখতে আসলে আলফা 1 c1 আলফা 1 প্লাস c2 আলফা n প্লাস cn আলফা n এই ফর্মে দেখতে হবে। এই আলফা 1 আলফা 2 আলফা n গুলো কোথাকার এলিমেন্ট? where আলফা 1 আলফা 2 আলফা n গুলো হচ্ছে এর এলিমেন্ট, বাট ইজ অলসো দ্য এলিমেন্ট অফ বি। তাহলে c1 আলফা 1 cn প্লাস cn ডট ডট cn আলফা n এটা স্প্যান অফ বি এর এলিমেন্ট। এটা হয়ে গেল স্প্যান অফ এ, এটা স্প্যান অফ এর সাথে ইকুয়াল। ও ইট ইজ অবভিয়াস, কারণ স্প্যান অফ এ যেটা পাচ্ছি এটা হচ্ছে ওই আগের যেটা ইম্পর্টেন্ট থিং, যে লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন ইজ এ লিনিয়ার কম্বিনেশন। এই 3 নম্বর পয়েন্টটা থেকেই চলে আসছে। স্প্যান অফ এ, স্প্যান অফ মানে স্প্যান অফ এর যে সমস্ত এলিমেন্ট গুলো পেলাম তাদের স্প্যান করলে আর নতুন কোনো কন্ট্রিবিউশন তৈরি হবে না। ওয়ান্স আই have a alpha 1 alpha 2 alpha n in my span, then c1 alpha 1 plus c2 alpha n dot or cn alpha n has no new contribution on that. এটার সাথে আমি এটা কিছু গুণ করে সাম d1 গুণ করে আমি যদি কিছু করিও, কিছু অ্যাড করিও, আমার এই আলফা 1 আলফা 2 আলফা n গুলো দেখতে পাবো, তাদের লিনিয়ার কম্বিনেশন তৈরি হবে। সো আমি যখন n খানা ভেক্টর থেকে আমি যখন লিনিয়ার কম্বিনেশন করে আরো অনেক ভেক্টর তৈরি করছি, সেই ভেক্টর গুলোকে নিয়ে আমি আবার লিনিয়ার কম্বিনেশন করলে আর নতুন কোনো কন্ট্রিবিউশন তৈরি হবে। সো এটা আমি স্প্যানের পর একটা স্প্যান করার পরে আর স্প্যান করার কোনো দরকার নেই। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সাবস্পেস। সাবস্পেসটা কি? একটা ভেক্টর স্পেস, তার একটা সাবসেট ধরা যাক W, এবং এই Wটা ইটসেলফ ইজ সাবসেট, V ইজ এ ভেক্টর স্পেস। এই Wটা ইটসেলফ ভেক্টর স্পেস, V টা ভেক্টর স্পেস ওভার সাম F, দ্য ভেক্টর স্পেস ওভার F। একই F হতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে একই F হতে হবে, শুধু একই F হলে হবে না, এখানে একটা ব্যাপার আছে। V এর একটা অপারেশন আছে, দুটো অপারেশন আছে, একটা ভেক্টর এডিশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। W এর ক্ষেত্রে একই এডিশন নিতে হবে। প্রশ্ন হচ্ছে একই এডিশন কি করে নেব? খুব সহজ। V এর ক্ষেত্রে যদি এডিশনটা এরকম হয়, স্কেলার মাল্টিপ্লিকেশন যদি এরকম হয়, তাহলে ওই একই এডিশন কি করে নেব? রেস্ট্রিকশন অন W প্লাস, এটা করে রেস্ট্রিকশন। মানে আলফার বিটা যদি দুটো W থেকে এলিমেন্ট নেই, সেটা অবশ্যই আমার আলফা বিটা V এর এলিমেন্ট। তার মানে আলফা প্লাস বিটাটা ডিফাইন, অলরেডি আলফা প্লাস বিটাটা ডিফাইন, এবং আলফা প্লাস বিটাটা V এর এলিমেন্ট। সেই এলিমেন্টটাকে আমি আলফা প্লাস বিটা W তেও আমি ওইভাবে ডিফাইন করি। এবং এক্ষেত্রে এই প্লাসটাকে বাইনারি অপারেশন হতে গেলে অন W, এই আলফা প্লাস বিটাটা V এ আছে, ঠিক আছে, এটা V, এটা W, আলফা, এটা বিটা। এই আলফা প্লাস বিটাটা বাইরে চলে আসতে পারে, মানে W বাইরে চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে আমি এটা ভেক্টর স্পেস হলো না, কারণ তখন প্লাসটা আমার বাইনারি অপারেশন হলো না W এর উপরে। এই ভেক্টর স্পেস Wটা এর আরেকটা ভেক্টর স্পেস কিনা এটা চেক করার জন্য ওই আলফা প্লাস বিটাটা, এটা অলরেডি ডিফাইন, আলফা প্লাস বিটাটা V তে ডিফাইন, সেটা W তে আছে কিনা সেটা চেক করতে হয়। তখন এটাকে বলা হয় ক্লোজ। এই ক্লোজ প্রশ্নটা সাবস্পেসের ক্ষেত্রে প্রযোজ্য। ভিটাকে ইটসেলফ চেক করার জন্য ক্লোজ শব্দটা প্রযোজ্য। সেক্ষেত্রে জাস্ট এলিমেন্টটা ওখানকার কিনা সেটা চেক করে দেখতে হবে। এখানে কি, এখানে আলফা প্লাস বিটাটা ডিফাইন অলরেডি, ওখানে কিন্তু আলফা প্লাস বিটার আদৌ ডিফাইন করা সেটা চেক প্রশ্ন ছিল। যে ভিরাট এলিমেন্ট নিয়েছি, আর্ট এলিমেন্ট, দুটো যোগফলটা আদৌ ডিফাইন কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা দেখতে হবে। এখানে অলরেডি আমি জানি ডেফিনিশনটা কি আলফা প্লাস বিটা, কারণ এবং সেটা ভিতে আছে সেটাও জানি, একটা সুপার সেটে আছে, ডাব্লিউ তে আছে কিনা সেটা দেখতে হবে। এই জন্য বলা হয় এই ডাব্লিউ ইজ ক্লোজ আন্ডার দ্য অ্যাডিশন, তখন বলা যাবে। সাবসেটের ক্ষেত্রে বলা যায় যে ক্লোজ আন্ডার দ্য অ্যাডিশন,
কিন্তু ইটসেলফ ভেক্টর পুরোটাই যখন পুরো ইউনিভার্সাল সেটটাই যখন নিচ্ছি তখন ক্লোজ আন্ডার অ্যাডিশন কথাটা কোনো মানে হয়, কারণ তখন অ্যাডিশনটা ডিফাইন করার জন্য আমাকে আলফা প্লাস বিটাটাকে ভিতে নিতেই হবে, আদারওয়াইজ অ্যাডিশনটাই ডিফাইন হয়। এখানে অ্যাডিশনটা ডিফাইন ইন ভি, কিন্তু সেটা ডাব্লিউ তে রেস্ট্রিকশনে ডিফাইন কিনা সেটা চেক করা দরকার, সেই জন্য সেটাকে ক্লোজ আন্ডার অ্যাডিশন বলা হয়। এই ডাব্লিউটাকে বলবো ক্লোজ আন্ডার অ্যাডিশন। বাকি প্রপার্টি গুলো অটোমেটিক ইনহেরিটেড প্রপার্টি বলে, ইনহেরিট করছে অটোমেটিক্যালি চলে আসবে। কমিউটেটিভিটি, এলসিটিভিটি এগুলো ইনহেরিট। জিরোটা এক্সিস্ট করে কিনা সেটা দেখার বিষয়, কারণ জিরোটা বাইরে থাকতে পারে, জিরো এলিমেন্টটা, তাহলে জিরোটা আছে কিনা চেক করে দেখার বিষয়। আরেকটা হচ্ছে যে মাইনাস আলফাটা বাইরে থাকতে পারে, তাহলে মাইনাস আলফাটা ডাব্লিউ আছে কিনা চেক করার বিষয় আছে। আর কি সি ইন্টু আলফাটা বাইরে থাকতে পারে, এই চারটে চেকিং করা খুব জরুরি। এই জিরোটা আছে কিনা, সি ইন্টু আলফাটা আছে কিনা, মাইনাস আলফাটা আছে কিনা, আর আলফা প্লাস বিটাটা আছে। বাকিগুলো আর দরকার নেই, এলসিটিভিটি, কমিউটেটিভিটি আর দরকার নেই, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আর দরকার নেই, 1 ইন্টু আলফা ইকুয়াল টু আলফা দরকার নেই, ওগুলো জানি, ওগুলো ভি এর মধ্যে তো অলরেডি সেই প্রপার্টি গুলো আছে। তো সাসপেন্স প্রমাণ করার জন্য কিন্তু আমার 10খানা প্রপার্টি আর প্রমাণ করা দরকার। কারণটা কি? কারণটা কি, আমি একই ফিল্ড নিয়েছি আর অ্যাডিশনটাও ওই অ্যাডিশনই তার রেস্ট্রিকশন, স্কেলার মাল্টিপ্লিকেশন ওই একই স্কেলার মাল্টিপ্লিকেশন উইথ দ্যাট রেস্ট্রিকশন। সো কোনো যেহেতু অ্যাডিশনটা রিয়েল নাম্বারের উপরে কমিউটেটিভ, সেটা ইন্টিজারের উপরে কমিউটেটিভ হবে, চেক করার দরকার নেই কমিউটেটিভিটি। এটা বলে ইনহেরিটেড প্রপার্টি, ইনহেরিট করছে। চেক করার বিষয় কি, ক্লোজ আন্ডার অ্যাডিশন কিনা, স্কেলার মাল্টিপ্লিকেশন কিনা, জিরোটা আছে কিনা, আর মাইনাস আলফাটা এক্সিস্ট করে। যদি আমি দেখতে পারি যে ক্লোজ আন্ডার অ্যাডিশন, ক্লোজ আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে মাইনাস আলফাটা আছে কিনা চেক করার কোনো দরকারই নেই। তার কারণটা কি, আমরা জানি -1 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা, এটা প্রমাণ করেছি আমরা। তো যেহেতু -1 ইন্টু আলফাটা মাইনাস আলফা, আর আমি সি ইন্টু আলফাটা সবসময় ডাব্লিউ তে আছে, ভি ডাব্লিউ তে আছে, তাহলে অটোমেটিক্যালি মাইনাস আলফা ডাব্লিউ থাকবে। তাহলে একবার সি ইন্টু আলফা যদি ডাব্লিউ তে থাকে, তাহলে মাইনাস আলফাটাও ডাব্লিউ থাকবে, কারণ অল সি এর জন্য চেক করছি। ঠিক আছে, জিরোটাও চেক করা দরকার নেই, আমি যখনই জেনে গেছি আলফাটা আছে আর মাইনাস আলফা আছে, আর আমি যদি দেখাতে পারি আলফা প্লাস বিটাটা আছে, তাহলে আলফা প্লাস মাইনাস আলফা হচ্ছে জিরো, সেটাও আছে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি দুখানা চেক করতে হবে, ইউ হ্যাভ টু চেক অনলি টু, যে whether সি আলফা is belongs to ডাব্লিউ কিনা, আর আলফা প্লাস বিটাটা ইন ডাব্লিউ কিনা। এই দুটোকে একসাথে মিশিয়ে একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন করা যায়, সেটা হচ্ছে আলফা প্লাস সি বিটা এটা ডাব্লিউ তে আছে, এই একটা চেকিং করলে সেটা ক্লিয়ার। একটু চিন্তা করে দেখা যাবে এই দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। লিনিয়ার কম্বিনেশন গুলোই আমার, বাই দ্য ওয়ে, আমার ফাইনাইট দেখতে হলো না, দুখানা দেখলেই হলো। আমার কিন্তু আলফা প্লাস বিটা প্লাস গামাটা আছে কিনা দেখা দরকার নেই, কারণ আলফা প্লাস বিটা যদি থাকে, আলফা প্লাস বিটা যে ডাব্লিউ তে চলে এসেছে আর গামাটা ডাব্লিউ তে আছে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সে ডাব্লিউ তে থাকবে, স্বাভাবিক। তাহলে এনি ফাইনাইট কম্বিনেশন মানে লিনিয়ার কম্বিনেশন মানেই ফাইনাইট, চেক করা দরকার নেই, দুটোর জন্য চেক করলেই আমার ফাইনাইটের জন্য চেক হয়ে গেল। জাস্ট চেক করতে হবে দুটো এলিমেন্ট ক্লোজ আন্ডার অ্যাডিশন কিনা আর ক্লোজ আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, দুটোকে একসাথে জুড়ে আলফা প্লাস সি বিটা ডাব্লিউ তে আছে, এইটুকু চেক করলেই, এই একটা কন্ডিশন চেক করলেই সাসপেন্স প্রমাণ হয়ে যায়। আমার 10খানা কন্ডিশন ধরে ধরে চেক করা দরকার নেই, জাস্ট আই হ্যাভ টু চেক অনলি ওয়ান কন্ডিশন ফর এভরি আলফা বিটা ইন ডাব্লিউ এন্ড সি ইন এফ, whether this alpha plus c beta is w or not, for all alpha beta and c। তাহলে এটা লিনিয়ার স্প্যান যেটা হলো সেটা একটা সাবস্পেস হবে, লিনিয়ার স্প্যানটা সাবস্পেস, সেটা খুব ক্লিয়ার, কারণ লিনিয়ার স্প্যানের মধ্যে কারা আছে, লিনিয়ার কম্বিনেশন আছে। আর লিনিয়ার কম্বিনেশন যদি আলফাটা লিনিয়ার কম্বিনেশন আলফা 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 টু আলফা এন হয়, আর বিটা একটা লিনিয়ার কম্বিনেশন অফ আলফা ওয়ান টু আলফা এন হয়, তাহলে সি বিটা প্লাস আলফাটা আলফা টু আলফা ওয়ান আলফা টু আলফা এন এর একটা লিনিয়ার কম্বিনেশন, সেটা তো আছেই, আমি জানি। তাহলে লিনিয়ার স্প্যান একটা সাবস্পেস, লিনিয়ার স্প্যানটাই সাবস্পেস।
যে কোনো সাসপেস কি লিনিয়ার, কারো কোনো লিনিয়ার স্প্যান? অবভিয়াসলি সাসপেসটা নিজেই লিনিয়ার স্প্যান। পুরো সাসপেসটাকে যদি আমি সেট হিসেবে নিয়ে নিই, পুরো ভেক্টর স্পেসটাকে আমি যদি সেট হিসেবে নিয়ে নিই, তার লিনিয়ার স্প্যানটাও তত ভিতে থাকবেই। তো লিনিয়ার স্প্যান অফ দিস অলরেডি কারোর না কারোর লিনিয়ার স্প্যান, তারা আবার লিনিয়ার স্প্যান করেছে ভিতেই পাবো। প্রশ্নটা হচ্ছে ছোট লিনিয়ার স্প্যান খুঁজে বার করা, নিজেই লিনিয়ার স্প্যান সবসময়, নিজেই জেনারেটিং সাবসেট, নিজের জেনারেটিং সেট, যে কোনো সাবস্পেসই নিজেই জেনারেটিং সেট। প্রশ্নটা হচ্ছে এটা স্মলেস্ট ইন হোয়াট সেন্স? স্মলেস্ট ইন কি নাম্বার অফ এলিমেন্ট? স্মলেস্ট সাবস্পেসটা খুঁজে বার করো, স্মলেস্ট জেনারেটিং সেটটা। আবার উল্টো দিক থেকে লিনিয়ার স্প্যানটা কি? আমি যদি একটা এস নিই সাবসেট অফ ভি, পরে একটা ডাব্লিউ নিলাম যেটা সাবস্পেস অফ ডাব্লিউ, সাবস্পেস অফ ডাব্লিউ, আর এসটা সেখানে কন্টেইন করে আছে। কথাটা মানে কি? কথা মানে খুব সহজ, লিনিয়ার স্প্যান অফ এস ইজ সাবস্পেস অফ ডাব্লিউ। কারণ কি? কারণ আমরা দেখেছিলাম এ যদি বি এর সাবসেট হয়, তাহলে লিনিয়ার স্প্যান অফ এ ইজ a subset of linear span of W. So linear span of S is a subset of linear span of W. But linear span of W is a W because W is a subspace of the linear span টা নিজেই। তার মানে এরকম অসংখ্য সাবস্পেস থাকতে পারে যারা এস টাকে কন্টেইন করে আছে, তার মানে তারা লিনিয়ার স্প্যানটাকে কন্টেইন করে থাকে, এবং লিনিয়ার স্প্যান অফ এস নিজে এমন একটা সেট যেটা এস কে কন্টেইন করে আছে। তাহলে লিনিয়ার স্প্যানটা স্মলেস্ট, লিনিয়ার স্প্যানটা সমস্ত সাবস্পেসের মধ্যে থাকবে যারা কিনা এস কে কন্টেইন করে আছে। সো এস একটা যদি সেট হয়, এস কে কন্টেইন করে যত সাবস্পেস পাওয়া যাবে তার মধ্যে লিনিয়ার সেই কালেকশন অফ অল সাবস্পেস হুইচ কন্টেইন এস, তার মধ্যে লিনিয়ার স্প্যানটা একটা কালেকশন আছে এলিমেন্ট, একটা লিনিয়ার স্প্যানটাও সেই কালেকশন আছে। এবং শুধু তাই নয়, সেই কালেকশন সমস্ত এলিমেন্টের মধ্যে সাবসেট হিসেবে লিনিয়ার স্প্যানটা ঢুকে আছে, তার মধ্যে সর্ট অফ স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং এস। সো স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং এস, এস যদি দেওয়া থাকে স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং এসটা হচ্ছে আমার লিনিয়ার স্প্যান। উল্টো দিকে ভাবতে গেলে একটা সাবস্পেস যদি দেওয়া থাকে, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট সেট হুইচ জেনারেট দিস, হুইচ দ্য লিনিয়ার স্প্যান ইজ দিস ডাব্লিউ, সেটা কোশ্চেন। সেই কোশ্চেনগুলো পরে দেখবে। এবং এটা ক্লিয়ার যে এ কে একটা সাবস্পেস হতে গেলে এটাকে তার নিজে স্প্যান হতে হবে। এই যদি নিজে স্প্যান হয়ে যায় তাহলে এটা ইনফাইনাইট কন্ডিশন, এটা ইজি চেকিং। নাও নেক্সট ওয়ান ইজ সাবস্পেস অফ আর, R2 আর R3 কারা? আর এর সাবস্পেস কারা? আর এর সাবস্পেস চিন্তা করলে পাওয়া যাবে যে একটা এলিমেন্ট জাস্ট জিরো এলিমেন্ট, এটা একটা সাবস্পেস, এটা ট্রিভিয়াল সাবস্পেস। যে কোনো ভেক্টর স্পেসে শুধু নাল এলিমেন্টটা নিয়ে নিলে এর সাবস্পেস ফর্ম। R2 তে ক্লিয়ার যে R2 কে আমি যদি কোঅর্ডিনেটে ফেলি তাহলে জিরোটা একটা, শুধুমাত্র জিরো, সিঙ্গেলটন জিরো, এটা একটা। আর কারা? আর সমস্ত লাইন পাসিং থ্রু অরিজিন, মনে রাখতে হবে পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন না হলে কিন্তু হবে না। আর হোল স্পেস, আর এর ক্ষেত্রে শুধু জিরো এলিমেন্টটা আর হোল আর, এই দুটো মাত্রই সাবস্পেস ছিল। R2 ক্ষেত্রে আর এর ডাইমেনশনটা ওয়ান, একটা ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস হচ্ছে নিজেই, আর জিরো ডাইমেনশনাল সাবস্পেস হচ্ছে দ্য নাল এলিমেন্ট অনলি। R2 টা একটা টু ডাইমেনশনাল সাবস্পেস, তার টু ডাইমেনশনাল সাবস্পেস নিজের একটা, আর নাল এলিমেন্টটা জিরো ডাইমেনশন, আর ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস গুলো কারা? নন ট্রিভিয়াল বলা হয় এগুলোকে। অল লাইন পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন না হলে কিন্তু হবে না, কারণ জিরোটা থাকতেই হবে, জিরোটা তো নাল এলিমেন্ট থাকতেই হবে। আর R3 ক্ষেত্রে এটাও ক্লিয়ার, R3 ক্ষেত্রে সেট অফ অল, ফার্স্ট অফ অল দ্য ট্রিভিয়াল এলিমেন্ট, trivial subspace, whole R3, আর ওয়ান ডাইমেনশন হচ্ছে all line passing through origin, আর all plane passing through origin, টু ডাইমেনশন। এবার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অন্য লাইনগুলো এটা তো সাবস্পেস ফর্ম করে না, অন্য লাইনগুলো সাবস্পেস ফর্ম করে না, এদের বলা হয় অ্যাফাইন লিনিয়ার স্পেস। অ্যাফাইন লিনিয়ার স্পেস কি? একটা সাবস্পেস যদি থাকে
যেটা অরিজিন দিয়ে পাস করছে, ধরে যাকে প্যারালাল টু দিস লাইন, এটা ডাব্লিউ, এটা সাবস্পেস ভি এর, ভি মানে R2। আমি যদি এর সাথে একটা এরমভাবে করি যে আমি সমস্ত ডাব্লিউর এলিমেন্ট গুলোর সাথে একটা আলফা অ্যাড করছি, ধরো আলফা হচ্ছে এই ভেক্টর, এই এলিমেন্টটা আলফা, তাহলে এই সমস্ত কালেকশনটা এটা এল ডাব্লিউ, মানে এই লাইনটা, এটা কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করবে না আনলেস দ্য আলফা ইজ অলরেডি, মানে আলফাটা যদি ভি ডাব্লিউ থাকে, আমি আলফা ডাব্লিউ বাইরে নিয়েছি, আলফা ডাব্লিউ থাকলে সেটা ডাব্লিউই দেবে, কিন্তু আলফাটা ডাব্লিউ বাইরে নিয়েছি, সেক্ষেত্রে এইটা কিন্তু সাসপেস হবে না, নট এ সাসপেস, কারণ জিরোটাই তো নেই। এটাকে বলে অ্যাফাইন লিনিয়ার স্পেস। দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে দুটো ভেক্টর স্পেসের সাবস্পেসের ইউনিয়নটা কি সাবস্পেস, এটা হবে, এটা সাবস্পেস হবে if and only যদি W1 contain in W2 or W2 contain in W1। এটা পুরোপুরি ট্রু নয়, এটা আপাতত আমরা আর এর জন্য বা সি এর জন্য দেখে নিই। ফাইনাইট ফিল্ডের ক্ষেত্রে ট্রু কিনা চেক করার বিষয়, সত্যি এটা ট্রু কিনা ফাইনাইট ফিল্ডে। আপাতত আর এবং সি যদি নিই, ইনফাইনাইট ফিল্ডের ক্ষেত্রে এটা ট্রু যে দুটো সাবস্পেসকে ইউনিয়নটা সাবস্পেস হতে গেলে একটা অপর কন্টেইন করতে, মানে ইউনিয়নটা জাস্ট W1 or W2 বলে। কিন্তু ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন সবসময় সাবস্পেস, যে কোনো দুটো সাবস্পেসের ইন্টারসেকশন একটা সাবস্পেস হবে, সেটা ইজি চেকিং, দুটো এলিমেন্ট নিয়ে চেক করা যায়। দুটো এলিমেন্ট নিলেই আমি দেখবো W1 আছে, W2 তে আছে, তাদের লিনিয়ার কম্বিনেশনটা, তাদের ইন্টারসেকশনও আছে। যে কোনো দুটো এলিমেন্ট আলফা বিটা যদি ইন্টারসেকশন নিয়ে তাহলে W1 আছে, W2 তেও আছে, তারা তাদের লিনিয়ার কম্বিনেশন W1 আছে, W2 তেও আছে, ইন্টারসেকশনে আছে। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে এটা ট্রু নয়। দেখেছি সাবস্পেস অফ আর এবং R2 এবং R3 কারা। আর এর ক্ষেত্রে ট্রিভিয়াল ভেক্টর স্পেস, মানে জিরো ভেক্টর স্পেস, জিরো অনলি জিরো দিয়ে ভেক্টর স্পেস সবসময় যে কোনো ভেক্টর স্পেসের ক্ষেত্রে সেটা সাবস্পেস, সেটা আর হোক, R3 হোক, R2 হোক, এনি জেনারেল ভেক্টর স্পেসের ক্ষেত্রে। আর আর এর ক্ষেত্রে মাত্র দুটোই, নিজেই নিজের ভেক্টর সবসময় সাবস্পেস, আর জিরো, এই দুটোকে ট্রিভিয়াল ভেক্টর সাবস্পেস বলা হয়। নন ট্রিভিয়াল মানে কি, নন ট্রিভিয়াল মানে জিরো ভেক্টর স্পেস আর নিজেই বাদ দিই। আর এর ক্ষেত্রে কোনো নন ট্রিভিয়াল পাওয়া যাচ্ছে না। R2 এর ক্ষেত্রে নন ট্রিভিয়াল আছে, নন ট্রিভিয়াল আছে, অল লাইন পাসিং থ্রু অরিজিন। R3 এর ক্ষেত্রে নন ট্রিভিয়াল আছে, দুটো টাইপে নন ট্রিভিয়াল আছে, অন লাইন পাসিং থ্রু অরিজিন এবং অল প্লেন পাসিং থ্রু অরিজিন। এবার R2 ধরা যাক, R2 এর ক্ষেত্রে লাইন গুলো একটা ইম্পর্টেন্ট সাবসেট, কিন্তু সমস্ত লাইন কিন্তু সাসপেস হচ্ছে না। পাসিং থ্রু অরিজিন হলেই সাসপেস হবে, কারণ যে লাইনটা পাসিং থ্রু অরিজিন নয় সেটা সাসপেস নয়, তার কারণ অরিজিনটা তো জিরো এলিমেন্ট, সেটা রাখতেই হবে সাসপেসে। সো দ্য লাইন পাসিং থ্রু, নট পাসিং থ্রু অরিজিন ইজ নট আ সাসপেস। বাট আমি তো অন্য কোনো কার্ভ নিতে পারতাম, সার্কেল যেটা পাসিং থ্রু অরিজিন নয়, বা পাসিং থ্রু অরিজিন একটা ইলিপস পাসিং থ্রু অরিজিন হোক বা না হোক, এগুলো সাসপেস নয়, কখনোই সাসপেস নয়। একটা সার্কেল বা একটা ইলিপস সাসপেস নয়, সেটা ক্লিয়ারলি চেক করা যায়। তাহলে এই লাইন যেটা সাসপেস নয়, মানে পাসিং থ্রু অরিজিন নয়, এইটা একটা ক্যাটাগরি আছে, এটা একটা স্পেশাল টাইপ অফ সাবসেট যেটা সাসপেস নয়, যেগুলো কিনা সার্কেল বা ইলিপস বা অন্য কোনো কার্ভের থেকে আলাদা টাইপ, সর্ট অফ লিনিয়ার। কিন্তু লিনিয়ারিটি থাকলেও জিরোটা না থাকার জন্য সাসপেস বলা যাচ্ছে না। তাহলে এগুলোকে একটু আলাদা করে ক্লাসিফিকেশন করা দরকার। এই সাবসেট গুলো যেগুলো সাসপেস নয় বাট sort of very close to suspense concept, very close, জিওমেট্রিক্যালি দুটোই লাইন, জাস্ট আ প্যারালাল লাইন, একটা পাসিং থ্রু অরিজিন আর নট পাসিং থ্রু অরিজিন। এই ক্লাসটা, এই ক্যাটাগরিটাকে একটু আইডেন্টিফাই করার জন্য আমরা নতুন একটা নাম দিচ্ছি, যাকে বলে অ্যাফাইন লিনিয়ার স্পেস। সো ইট ইজ সর্ট অফ লিনিয়ার বাট নট পাসিং থ্রু অরিজিন, therefore not a subspace, so it is not a linear space. ভেক্টর স্পেসের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার স্পেস, আর তাকে আমরা অ্যাফাইন লিনিয়ার স্পেস বলবো। তাহলে কারা অ্যাফাইন লিনিয়ার স্পেস? R2 তে অ্যাফাইন লিনিয়ার স্পেস হচ্ছে the all line not passing through origin, যেগুলো সাসপেস নয়।
সাসপেন্স নয়, সার্কেলও হতে পারে, ইলিপস হতে পারে, কিন্তু এগুলো স্পেশাল টাইপ লাইন। আর 3 তে কারো অ্যাফাইন সাসপেন্স হবে the all line not passing through origin, all plane not passing through origin। তাহলে অ্যাফাইন সাসপেন্স গুলো ক্লাসিফাই করব কি করে? এগুলো কিছুই না, অ্যাফাইন সাসপেন্স ক্লাসিফাই করা খুব সহজ। আমি একটা এমন এলিমেন্ট নিয়ে নেবো যেটা কিনা ওই একটা সাবসেস নেবো ডাব্লিউ, সাবসেস একটা লাইন পাসিং থ্রু অরিজিন, একটা এলিমেন্ট নেবো আলফা যেটা ডাব্লিউর এলিমেন্ট নয়, কারণ আলফাটা যদি ডাব্লিউ এলিমেন্ট হয়ে যায় তাহলে আলফা প্লাস ডাব্লিউ এই কালেকশনটা ডাব্লিউরই হয়ে যায়, ডাব্লিউ সেটই হয়ে যায়। সো আমি যদি আলফাটাকে ডাব্লিউতে নিয়ে নিতাম, now if I collect all the element w plus alpha, যেখানে small w টা belongs to the capital W, the subspace, capital W subspace, তাহলে w plus alpha গুলো সাবস্পেসটা সেই সাবস্পেসটাই দিত আমাকে। আমরা ইজিলি প্রমাণ করতে পারবো যে w plus alpha such that w belongs to w is equal to actually equal to w if and only if thus alpha belongs to w। এবার আলফা যদি w তে না থাকে তাহলে এটা কিন্তু w নয়, শুধু w নয়, এটা কোনো সাবস্পেসই নয়। এই সাবসেটটাকে, সাবসেট নট সাবস্পেস, অ্যাফাইন লিনিয়ার স্পেস বলা হয়। তাহলে অ্যাফাইন লিনিয়ার স্পেস কি? অ্যাফাইন লিনিয়ার স্পেস হচ্ছে একটা সাবসেট অফ ভেক্টর স্পেস which is not a subspace but which can be written as alpha plus w, where w belongs to some subspace of the V. It is more, this definition is more generally true, not only for this R, R2 or R3. Take V as a vector space, any vector space. It may not be in Rn, other vector space, all any arbitrary vector space. Take a subspace W, which is itself is a vector space. Take an element which is not belongs to the W. Take the sum, the alpha plus the every element of the W. Take the that collection. This is not a vector space, not a subspace. This subset of the vector space V is called affine space, affine linear space, or an union and intersection. Intersection of two subspace is again a subspace. Eventually, any finite intersection of subspace is again a subspace. Actually, any arbitrary collection of subspace is intersection of subspace, but union of subspace is not a subspace in general. It will be a subspace if and only either W1 is contained in W2 or W2 contained in W2. If it's so, then W1 union W2 is just W1 or W2. But we not so, then we can easily prove that is not a subspace. You just take the field as a real number or complex number or any infinite space. Forget about the finite field now. Next important idea is linear sum or sum. Usually it's called sum or linear sum. Linear space or space, sometimes called linear space or sometimes called subspace, span, linear span, synonymous actually. Linear sum or sum. Linear sum of two or finite collection of subsets. What is this? Set S1 only one, say alpha and beta, two elements. S2 is another element, say gamma and delta. Gamma or delta may be equal to alpha. Maybe gamma is a linear combination of alpha and beta, maybe. Then sum is just like S1 plus S2. So linear sum. It's just collection of all sort of elements C1 alpha 1 plus C2 alpha 2, where such that C1, C2 are from the field F and alpha 1 from S1 and alpha 2 from S2. So take an element from S1, take another element from S2, take the linear combination, collect all this. This is a linear sum of two subsets. Or if it is finite collection, then what happens? S1 plus S2 plus S1.
this collection of C1 alpha 1 plus dot 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 Cn alpha n, where all this alpha I are from the Si and Ci's are in N. So linear combination of alpha node to alpha n, collection of all such linear combinations, and where alpha 1 from S1, alpha 2 from S2, and alpha n from S2. Now, if I take this S1, S2, Sn are subspace, then what happens? If these are subspace, then we can write just alpha 1 plus alpha 2 plus alpha n. Why? Because it's alpha 1 in S1, then C1 alpha in also in S1. If I take S1, S2, Sn are subspace, so we just write alpha 1 plus alpha 2 plus alpha. So it is just a linear combination of some vectors, each one exactly one from one set. Maybe S1 intersection S2 non-empty. So we may take alpha from S1, may take and again alpha from S2. That we can take. That is allowed. Because alpha is now in S1 as well as S2 also. So take a just example. Say in R2. R2 is my vector space. This is my R2. And this is S1. This line is an S1. A subspace passing through origin, a line passing through origin is a subspace, and another subspace is S2. Again, another line passing through origin. Obviously, if S1 equal to S2 or S1 continue in S2, then S1 plus S2 equal to just S2. If S1 continue in S2, S1 is subset of set or subspace of S2, then S1 plus S2 is again S2. Because the elements of S1 have no new contribution over the S2. S2 তে যারা অলরেডি যে কম্বিনেশন গুলো আছে, S1 যে সেইগুলোরই সেই এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হয়, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন নতুন কোনো কন্ট্রিবিউশন তৈরি করবে না, কারণ লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন এগেইন লিনিয়ার কম্বিনেশন। নতুন কোনো লিনিয়ার কম্বিনেশন আমি পাবো না। নতুন কোনো লিনিয়ার কম্বিনেশন তখনই পাবো যখন S1 এ কোনো একটা এলিমেন্ট যেটা S2 বাইরে থেকে আসছে, that element has a contribution over S2. S2 এর পরেও নতুন নতুন কন্ট্রিবিউশন তৈরি করবে। এবং এটা বোঝা যাচ্ছে যে S1 প্লাস S2 টা এক্ষেত্রে পুরো R2 হয়ে যাবে, কারণ আমরা জানি R2 যে কোনো এলিমেন্টকেই আমরা the element of here and this element alpha 1 from S1 and alpha 2 from S2 করতে পারি। S1 plus S2 এক্ষেত্রে R2. Eventually, it can only be actually if S1 not equal to S2. S1 S2 কিন্তু দুটো লাইন। If S1 equal to S2, then S1 plus S2 is S2. এবং S1 S2 দুটো লাইন, two lines passing through origin. এবার দুটো সাবস্পেস নেওয়া যাক W1 আর W, তাদের লিনিয়ার সাম set of all W1 plus W2, যেখানে W1 from C1 W1 plus C2 W2 is same as W1 plus W2. Now question, if I take element from here W1 plus W2, that is of the form W1 plus W2. So if I take W1 plus W2 from W1 plus W2, where W1 in W1 and W2 is W2,
but maybe W1 plus W2 is some U1 plus U. Maybe where U1 plus W1 and U2 is W2. The question whether this representation of a element of W1 plus W2 is unique or not. That is a very important question. Any element of W1 plus W2, which is of the form W1 plus W2, where small W1 is W1 and small W2 is capital W2, whether it is unique, or we can take any two elements, one is from W1, say U1, and another from W2, U2, and sum of U1 plus U2 is again W1 plus W2, same element. And the result is the unique representation of the vectors, the sum of two vectors, one from W1 and W2, if the intersection of W1 and W2 is just the only zero element. Zero is always there. It is also called disjoint. Sometimes it's called W1, W2 disjoint subspace. That means it's not a disjoint. That means the zero is the only element in the intersection, because zero is always there. Zero is in every subspace. So sometimes only zero contains zero element is called disjoint. So W1 intersection W2 contain only zero element. If it is contain only zero element, then this representation is unique. Other than if it is W1 intersection W2 is not a zero, there is a non-zero element in W1 intersection W2, then this representation is not unique. Clear, because there is an event which is in W1 as well as W2. So we can add that element to the W1 and we can subtract that element to W2. So if say alpha is in intersection part, W1 as well as W2, then we can take W1 plus alpha in W1 and W2 minus alpha in W2. And W1 plus alpha is not equal to W1. And W2 minus alpha is not equal to W2. But both in W2. W2 and W2 minus alpha is not W2. So two different elements in W2, two different elements in alpha 1, but the sum is the same element. So the representation is not unique. But we can't do this if W1 intersection W2 has only one element, just zero. Intersection contains only one. It's next rigorous proof. It is if and only if condition. Next concept is very important concept, the generating set. আমরা আগের স্লাইডে দেখেছি যে একটা সেট আছে A ভেক্টর স্পেসে, তার স্প্যানটা একটা সাবস্পেস তৈরি করে। এই স্প্যানটা লিনিয়ার স্প্যান অর স্প্যান অফ A, উল্টো দিক থেকে এটাকে বলা হয় জেনারেটিং সেট অফ দ্য স্প্যান। এবার আমাকে ধরো যাক এটা দেওয়া নেই, আমাকে এটা দিয়ে দিয়েছে, এটা গিভেন। So some subspace is given to you. So linear space সবসময় subspace, সে একটা সাবস্পেস ধরে নিয়েছি এবং সেটা আমি দিয়ে দিয়েছি। So W is given. Now the question to find a generating set. Of W. W একটা জেনারেটিং সেট যদি বার করতে বল, হ্যাঁ W নিজেরই জেনারেটিং সেট। আমি যদি সমস্ত লিস্ট করতে চাই জেনারেটিং সেট গুলো কি হবে? আমি যদি কোনো মিনিমালিটি কন্ডিশন চাই, যেমন ছোট টাইপের, এখানে মিনিমাম বলা যাবে না, এখানে মিনিমাল বলতে হবে। তাহলে এখানে রেজাল্ট হচ্ছে A যদি জেনারেটিং সেট হয় and A যদি B এর সাবসেট হয়, তাহলে B is also generating set. পুরো ভেক্টর স্পেস নিয়েছিলাম, সাবস্পেস না, পুরো ভেক্টর স্পেসটা নিয়েছি। এ একটা জেনারেটিং সেট, এটা পুরো ভি, তার মধ্যে একটা জেনারেটিং সেট। লিনিয়ার স্প্যান অফ এ, আমি এর সমস্ত এলিমেন্টের লিনিয়ার স্প্যান করে পুরো ভি তে পেয়ে যাবো, ভি এর যে কোনো এলিমেন্টকে লিনিয়ার স্প্যান অফ এ লেখা যাচ্ছে, এই জন্য এটা জেনারেটিং সেট। আমি যদি একটু বড় সেট নিই তাহলে নতুন কোনো কন্ট্রিবিউশন হবে না, কারণ এই বি এর এলিমেন্ট গুলো যারা কিনা এতে নেই, যদি এমন কোনো এলিমেন্ট থেকে থাকে, মানে যদি এটা প্রপার সাবসেট হয়,
তাহলে সেটা তো লিনিয়ার স্প্যান অফ এরই এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো তো এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা সম্ভব। তো সেগুলো লিনিয়ার কম্বিনেশন নতুন কোনো কন্ডিশন হবে না, ভিটাই পুরো পাবো। which is also true for subspace also. সাবস্পেস এর ক্ষেত্রে আমাকে বিটাকে ডাব্লিউ সাবসেট হতে হবে, আদারওয়াইজ প্রবলেম। কারণ আমি যদি ডাব্লিউটা এরকম হয়ে যায়, যে এরকম হয়ে যায়, আর বিটা যদি পুরোপুরি কন্টেইন না করে ডাব্লিউতে, তাহলে কিন্তু লিনিয়ার স্প্যান অফ ডাব্লিউ বিটা ডাব্লিউকে ছাড়িয়ে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু এ যদি স্প্যান অফ এ যদি ডাব্লিউ হয়, এটা কিন্তু সাবস্পেস অফ ভি, আর বি যদি একটা সেট হয় সুপার সেট অফ এ, তাহলে লিনিয়ার স্প্যান অফ বি অবশ্যই ডাব্লিউ থেকে কম নয়, কারণ আরো এক্সট্রা এলিমেন্ট জুড়েছি, বাট এমন হতেই পারে সুপার সেট হয়ে যেতে পারে। লিনিয়ার স্প্যান অফ বি একটা সাবস্পেস অফ ডাব্লিউ ভি, আর ডাব্লিউটা তার সাবস্পেস হয়ে যেতে পারে, সেটা হতে পারে। সেই জন্য বিটাকে ডাব্লিউ সাবসেট নিলে সেক্ষেত্রে আর একই জেনারেটিং সেট থাকে, তাহলে বিটা জেনারেটিং সেট ফর দ্য সাবস্পেস হতে গেলে যদি এই যে জেনারেটিং সেট ফর সাবস্পেস ডাব্লিউ and A is a subset of B and B is a subset of W, then B is also a generating set. But if B is not a subset of W, then B is a generating set of another subspace which contain W. প্রশ্নটা উল্টো দিক থেকে, আমাকে ডাব্লিউটা কেউ যদি দিয়ে দেয় বা যদি পুরো ভিটাই কেউ দিয়ে দেয়, তাহলে আমি মিনিমাল কি জেনারেটিং সেট পাতে পারি। হোয়াই ইজ কল্ড মিনিমাল? মিনিমাল মিন্স আমি এমন একটা জেনারেটিং সেট পাচ্ছি B, I can't avoid one more element. আমি আরেকটা এলিমেন্ট ড্রপ করতে পারি না। If I drop one element from B, then that set is not a generating set of V or W, যেটা নিয়ে আমি কনসিডার করছি। আমি যে W এর ক্ষেত্রে কনসিডার করি W, তার মানে কি লিনিয়ার স্প্যান অফ B টা আমার ধরা যাক V, maybe it is W, subspace of V, and if I just drop one element, then this span is not the whole V or whole W. What is the meaning? That means any subset, any proper subset of B is not a generating set. That is a minimality condition. So minimal and minimum is not same. মিনিমাম মানে এর থেকে কম, এর থেকে ছোট, মানে এর থেকে প্রপার সাবসেট আর কেউ সেই প্রপার্টিটা হোল্ড করছে না। কিন্তু আরেকটা সেট থাকতে পারে যেটা জেনারেটিং সেট, যেটা তো ওর সাবসেটও নয় সুপার সেটও নয়, সেটা হতে পারে, সেই জন্য মিনিমাল বলা হচ্ছে। তার মানে এই জেনারেটিং সেটটা মে নট বি ইউনিক এন্ড ইভেন্চুয়ালি ইজ নট ইউনিক। অসংখ্য মিনিমাল সেট থাকে, মিনিমামের ক্ষেত্রে একটা ইউনিকনেস থাকে, মিনিমামটা ইউনিক হয়, মিনিমালটা ইউনিক হয় না। এবং জেনারেটিং সেটগুলো একটা পার্শিয়াল অর্ডার রিলেশন ফর্ম করে, একটা পার্শিয়াল অর্ডার তৈরি করা যায়, partial order with respect to the subset condition, because A is a subset generating set and B is a superset, then B is also a generating set. তার মানে যে কোনো সুপারসেটই জেনারেটিং সেট হয়ে যাচ্ছে। হতেই পারে এখানে একটা সেট আছে যেটা কিনা জেনারেটিং সেট, এটা বিটা হচ্ছে তার সুপারসেট, সেটাও জেনারেটিং সেট। এমন হতেই পারে সিটা হচ্ছে আরেকটা সেট যেটা জেনারেটিং সেট, বিটা হচ্ছে সিটার সুপারসেট, সেটাও এ বি সবাই জেনারেটিং সেট। এটা পার্শিয়াল অর্ডার রিলেশন ফর্ম করবে। So minimality condition, মিনিমাল জেনারেটিং সেট এক্সিস্ট করে কিনা সেটার প্রশ্ন, এবং এক্সিস্ট করলে কি ধরনের কন্ডিশন হোল্ড করবে সেটা একটা ইম্পর্টেন্ট, তোমরা পরে দেখবো। আর এই জেনারেটিং সেটটা যদি ফাইনাইট নিয়ে স্টার্ট করি, ফাইনাইট জেনারেটিং সেট, সেক্ষেত্রে মিনিমালিটি কন্ডিশনে আমি পৌঁছে যেতে পারবো। একটা ড্রপ করতে করতে দেখবো যে ড্রপ করা যাচ্ছে না মিনিমাল,
এবং একটা ফাইনাইট স্টেপ পর আমার স্টপ করে যাবে যেহেতু ফাইনাইট সেট। কিন্তু আমি যদি ইনফাইনাইট জেনারেটিং সেট নিয়ে স্টার্ট করি, বা যদি আদৌ কোনো ফাইনাইট জেনারেটিং সেট না থাকে ভেক্টর স্পেসটা, তাহলে মিনিমাল জেনারেটিং সেট এক্সিস্ট করে কিনা সেটা কিন্তু ইজি কোশ্চেন নয়। মানে আমি ড্রপ করছি এরকম করেই যাচ্ছি আদৌ থামবে কিনা কি করে জানবো? কারণ সেটটাই তো আমার ইনফাইনাইট, একটা ড্রপ করে আমি তো কোনোদিনই পুরো সেটটাকে এক্সহস্ট করতে পারবো না। একটা এক্সাম্পল হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস। তো সেট অফ অল পলিনোমিয়ালস which degree is less than or equal to n for a fixed n, it is a finitely generated set vector space. যদি 3 ডিগ্রি হয় তাহলে চারটে এলিমেন্ট দিয়ে করে দেওয়া যাবে 1 x x স্কয়ার x কিউব, এই চারটে এলিমেন্ট ভেক্টর দিয়ে আমি পুরো জেনারেটিং সেটটা জেনারেট করতে পারবো। এরকম একটা মিনিমাম। এর থেকে বেশি এলিমেন্ট দিয়েও করতে পারবো, এর থেকে কম এলিমেন্ট দিয়ে করতে পারবো না, যে মানে স্প্যান করতে পারবো, জেনারেটিং সেট হবে। কিন্তু যদি সেট অফ অল পলিনোমিয়ালস হয়, এটা একটা ভেক্টর স্পেস, এটার কোনো ফাইনাইট জেনারেটিং সেট নেই। ফাইনাইট জেনারেটিং সেট নিলেই আমি একটা ডিগ্রি, একটা ম্যাক্সিমাম ডিগ্রি পাবো সেই সেটটা প্রতিটা এলিমেন্টের, এবং তাদের যেহেতু ফাইনাইট ওভারঅল একটা ম্যাক্সিমাম ডিগ্রি পাবো। তার উপরে ডিগ্রি এক্স টু দি পাওয়ার ম্যাক্সিমাম ডিগ্রি যদি কে হয় তাহলে এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ানটাকে কোনোদিন জেনারেট করা যাবে না ওই লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আদার্স। But there is a generating set. The generating set is clear. 1 x x square x cube the infinite collection is generating set. কারণ যে কোনো পলিনোমিয়ালকে এই কালেকশনে কিছু ফাইনাইট এলিমেন্টের সামেশন লিখে ফেলতে পারবো। যে কোনো পলিনোমিয়াল কিন্তু ফাইনাইট সাম অফ ফাইনাইট লিনিয়ার কম্বিনেশন, মানে লিনিয়ার কম্বিনেশন মানে ফাইনাইট অফ সাম ফাইনাইটলি মেনি x x টু দি পাওয়ার n টাইপ অফ এলিমেন্ট। বাট কোনোদিনই এটা ফাইনাইট জেনারেট যে সেট আমি পাবো। ফলে সেক্ষেত্রে মিনিমালিটি এটাই মিনিমাল কিনা বা মিনিমাল জেনারেটিং সেট এক্সিস্ট করে কিনা সেটা একটা বিগ কোশ্চেন, যেগুলো পরে আমরা দেখবো লেকচার 2 তে। এবং এটার জন্য নতুন কনসেপ্ট লাগবে, সেটাকে বলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সি। যখন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সিটা কি সেটা বুঝতে পারবো, তখন বুঝতে পারবো মিনিমালিটির মধ্যে একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স চলে আসে। একটা মিনিমাল জেনারেটিং সেট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেগুলো পরের লেকচার আছে। তাহলে এখানে এটা কনক্লুড করছি।